আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। মেঘ আটকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখলো ইকবাল খান সোফার পাশে দাঁড়ানো। ভয় পেয়ে তড়িঘড়ি করে মেঘ জামার ওপর দিয়ে বুকে থুথু দিল। দাঁত দিয়ে জিভ কেটে চোখ নামিয়ে মেঘ ধীর স্থির কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে এসেছিলাম। ইকবাল খান গুরুভার কণ্ঠে বললেন, অনেক রাত হয়েছে, ঘুমাতে যায় এখন। মেঘ ঘাড় কাত করে আচ্ছা বলে গুটি গুটি পায়ে ওপরে উঠে গেছে। সময় চলমান। মেঘ নিজের মতন ভার্সিটিতে যায়। বন্যার সাথে টুকিটাকি কথা বললেও মিনহাস, তামিম, মিষ্টি কারোর সঙ্গে তেমন কথা বলে না। ওদের দেখলেই এড়িয়ে যায়। নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত মেঘের এই কাজ করা। তানভীরও নিজের কাজে ব্যস্ত। বাসায় ফিরে আবিরের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে 21 দিন পেরিয়ে গেছে। আবিরের পা অনেকটা ঠিক হয়ে গেছে, মোটামুটি হাঁটাচলাও করতে পারে। এর মধ্যে সন্ধ্যার দিকে শাকিল সাহেব আলী আহমেদ খানকে কলও দিয়েছিলেন আবিরের খোঁজ খবর নেওয়ার জন্য। তাছাড়া ওনারা খুব শীঘ্রই আবিরকে দেখতে আসতে চাচ্ছেন, কিন্তু আবিরের রাগ দেখে আলী আহমেদ খান ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন। আবির কিছুটা সুস্থ হওয়ার পরই নিজের রুমে চলে আসে। এতদিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবারই আবিরের রুমে যায় ততবারই মিম মেঘকে নিয়ে মজা করে। মিমের দুষ্টুমির জন্য এখন আবিরের রুমে একা থাকলে মেঘ লজ্জায় রুমে যায় না। অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না, গাছগুলোর তেমন যত্ন নেওয়া হয় না। মিম আর আদি মাঝে মাঝে গাছগুলোতে পানি দেয়। আজ বিকেলের দিকে মেঘ আর মিম ছাদে গেছে। গাছগুলোর আগাছা পরিষ্কার করছে আর দুই বোন নিজের মতো গল্প করছে। মিম মেঘের উদ্দেশ্য করে বলল, আপু, সামনে ঈদ, তুমি ভাইয়াকে কিছু দিবে না? একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট করে দেব ভেবেছিলাম। এটা তো খুব ভালো আইডিয়া। ডিজাইনের মাঝে তোমার নামও লিখে দিও। না, এসব করা যাবে না, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে বড় করে লিখতে বলেছে কে? একদম ছোট ছোট অক্ষরে লিখবা। মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে, আবির ভাই দেখলে খুব বকা দেবে। কে বকা দিবে? ভাইয়া? হ্যাঁ, ভাইয়া দেবে তোমাকে বকা? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? শোনো আপু, আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব, কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনেও বিশ্বাস করব না। মেঘ মুখ গোমরা করে বলল, সত্যি উনি আমাকে বকা দেবেন? তুমি হয়তো খেয়াল করনি, তবে আমি খেয়াল করেছি। বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথে কথা বলার সময় মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে। তোমাকে দেখলে ভাইয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বলেছে তোকে? আল্লাহ বিশ্বাস করে না। তুমি আমাকে ভাইয়ার কথা বলার পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি। তোমার প্রতি ভাইয়ার জন্য তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে। ভাইয়ার কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক, তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে। মেয়ে কপাল কুঁচকিয়ে বলল, ভাবের কথা বাদ দে। আমার ভাইয়ার মতো কেয়ার তোমার কাছে ভাবের মনে হয়? এমন করলে তোমাকে আমার ভাইয়ার বউ বানাবো না, বলে দিলাম। আর বউ? বাসার আর আবির ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না। বললেই হলো, সত্যিকারের ভালোবাসা থাকলে পূর্ণতা পাবে ইনশাল্লাহ। এখন তোমাকে যা বলছি তা করো। ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট সেটাতে অবশ্যই তোমার নাম থাকতে হবে। আগে আমাকে দেখিয়ে নিবা, বুঝেছো? বুঝেছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো। পাঞ্জাবির সাইজ জানি না, তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়াকে দেখেছিলাম নিচে গেছে। তুমি এখন ভাইয়ার রুমে যাও, ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো। আমি বাইরে পাহারা দেব। ভাইয়া আসলে তোমাকে ডাকবো। পরে আম্মুকে নিয়ে শপিংয়ে গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো।
আচ্ছা চল। আবির নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। ইকবাল খান পাশে সোফায় বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছে। মিম বেলকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রেখেছে। মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ার্ড্রপে পাঞ্জাবি খুঁজছে। আবির কাজের ফাঁকে হঠাৎ ওপরে হালকা তাকাতেই মিম থতমত খেয়ে পেছনে সরে গেছে। মিমের এমন কাণ্ডে আবির কপাল কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবেই আবির বসা থেকে উঠে দাঁড়ালো। ইকবাল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছিস? আসছি একটু। তাড়াতাড়ি আসিস, কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আসছি এক্ষুনি। আবির তড়িঘড়ি করে উপরে উঠছে। আবিরের ভয়ে মিম আর নিচে দেখতেই পারেনি। আচমকা আবিরকে বেলকনিতে দেখে মিম আটকে উঠল। গলা থেকে কোনো কথা বের হচ্ছে না। মেঘকে ডাকতেও পারছে না। আবির বড় বড় কদম এগিয়ে এসে ভারী কণ্ঠে শোধালো, এখানে কি করছিস? মিম এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো, কিছু না। আবির ফের বলে উঠল, যা এখান থেকে। মিম বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। আবিরের তপ্ত দৃষ্টির ভয়ে মেঘকে আর ডাকতে পারছে না। আবির পুনরায় বলল, কি হলো? মিম মাথা নিচু করে দৌড়ে চলে গেছে। আবির রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছিল। এখন দরজাটা কিছুটা খোলা দেখেই অনুমান করতে পারছে রুমে কেউ আছে। আবির দরজা থেকে রুমে চোখ বোলালো। হঠাৎ আবিরের নজর স্থির হলো। মেঘ আবিরের রুমে বেলকনিতে দাঁড়িয়ে আছে। আবির ভ্রু কুঁচকে এগিয়ে গেল সেই দিকে। বেলকনিতে আবির আর মিমের কথোপকথন শুনে মেঘ তো তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে। আবির গুরুতর কণ্ঠে শোধালো, আমার রুমে কি করছিস? মেঘ নিশ্চুপ থেকে আবিরের পাশ কেটে চলে যেতে নিলে আবির আবারও প্রশ্ন করলো, আমার রুমে কেন এসেছিলি? তাও আবার পাহারাদার রেখে? মেঘ ভয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, এমনি এসেছিলাম। মেঘ চলে যেতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে। মেঘ আতঙ্কিত নয়নে তাকিয়ে বলল, ছাড়ুন, যাব। রুমে কেন এসেছিলি সেটা বল, তাহলে ছেড়ে দেব। মেঘ আমতা করে বলল, আপনার রুমে আসা কি নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছে রুমে আসবি, কিন্তু পাহারাদার কেন বাইরে থাকবে? কি করতে এসেছিলি বল? চুরি করতে এসেছিলাম। হয়েছে? আবির অন্যমনস্ক হয়ে বলল, আর কি চুরি করা বাকি আছে? মানে? আবির মেঘের হাত ছেড়ে মুচকি হেসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করে নিতে হয়? তোর কি লাগবে নিয়ে যা। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, সম্পূর্ণ আপনিটাকেই আমার লাগবে। কিভাবে নেব বলুন? আবির কিঞ্চিৎ হেসে বলল, কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না? মেঘ কপাল গুটিয়ে রিনিঝিনি হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমি যা নিতে চাচ্ছি তা আপনাকে দেখিয়ে নিতে পারবো না। আবির চোখ বড় করে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? মেঘ ছোট করে ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। আবির ঠোঁট কামড়ে হাসছে। মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেওয়ালে তাকালো। দেওয়ালে এক হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো। সরু নেত্রে খেয়াল করলো। হঠাৎ মনে পড়ে গেল প্রায় 2-3 মাস আগে রুমে রং করার ঘটনা। ভেজা রঙে মেঘের হাতের ছাপ পড়েছিল। সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগে। দরজার আড়ালে ছিল বলেই আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি। আজ দরজাটা চাপানো ছিল বিধায় মেঘের নজর আটকেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই দাগটাকে রং করেননি কেন? মেঘের কণ্ঠে আবির পিছন ফিরে তাকিয়েছে। মেঘের দৃষ্টি খেয়াল করে নিজেও সেই দিকে তাকালো। আবির মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল, লোকের কি খেয়ে কাজ নেই? তুই নষ্ট করবি আর তারা বারবার রং করবে? বারবার করবে কেন? একবারই তো নষ্ট করেছি, তাও পড়ে গিয়েছিলাম বলে। আবির উদাসীন কণ্ঠে বলল, বেরঙিন জীবনের রুমের রং করে আর কি হবে?
মেঘ প্রখর নেত্রে আবিরের দিকে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল, আমার কাছে রং আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, হাতের ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দেব। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, যেভাবে রুমে ছিলি যেভাবে রুমে এসেছিলি সেভাবে বেরিয়ে যা। আমার রুম যেমন আছে তেমনই থাকবে, মাতাব্বরি করে নষ্ট করতে হবে না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদু স্বরে বলল, বিশ্বাস করুন, নষ্ট করব না, সুন্দর লাগবে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, মেঘ কথা বললে কথা শুনবি না? শুনবো। তাহলে যা এখান থেকে। আমার অনুমতি ব্যতীত আমার রুমে কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, সেই কাজে যেই করে থাকুক না কেন, তার দায়ভার কিন্তু তোর হবে। সো বি কেয়ারফুল। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচে থেকে ইকবাল খান আবিরকে ডাকছে। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, সারা রাত ভাবেন, আগামীকাল আমার রুমে 2টা দেওয়াল আপনাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন ভালো না হলে কি, সেটা না হয় কালকেই বোঝাবো। আবির রুমে থেকে বের হয়ে গেছে। মেঘ দেওয়ালের হাতের ছাপের দিকে একবার তাকালো। আবির পাশের দুটো দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো। মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও বলছে। মেঘ মিমকে আলতো চাপড় মেরে বলল, আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও করছিস? লজ্জা লাগে না তোর? লজ্জার যেমন বয়স নেই, তেমনি মায়ের খাওয়ারও বয়স নাই। ভাইয়া যেভাবে তাকাচ্ছিল, ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। তোমাকে কিভাবে ডাকবো? কথায় আছে, জান বাঁচানো ফরজ। মেঘ রাগী ভাব নিয়ে বলল, তুই বিপদে পড়লে আমিও বলবো জান বাঁচানো ফরজ। মিম আহ্লাদী কণ্ঠে বলল, আপু সরি। মেঘ ভেঙচি কেটে চলে গেছে। মিম পেছন আপু ডাকছে। আলী আহমেদ খান আজ ফজরের নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন। সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছেন। সচরাচর নামাজ শেষে ঘন্টাখানেক হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফিরেন। তবে আজ শরীর খারাপ লাগছে বলেই হাঁটতে যাননি। আবির বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছে। আবির পা মোটামুটি ঠিক হলেও শরীর এখনো বেশ দুর্বল। এজন্যই আলী আহমেদ খান আবিরকে অফিসে যেতে দেন না। বাসায় থেকে যতটুকু সম্ভব কাজ করে, বাকি সব ইকবাল খানরাই সামলায়। ইদানিং আবিরের ঘুম ভাঙার পরপরই মেঘের যত্ন শুরু হয়। পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ থেকে ফিরতেই টেবিলের ওপরে কফির সাথে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে। মেঘ তাহাজ্জুদের নামাজ শেষ করেই রান্না করতে যায়। আবির আর নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে। আবির নামাজে গেলে চুপি আবিরের রুমে নাস্তা রেখে নিজের রুমে চলে আসে। আবির সব বুঝতে পেরেও মেঘকে কিছু বলে না, অবশ্য কিছু বলতেও ইচ্ছে করে না। আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নে দিনে দিনে মেঘের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যা কোনোভাবেই কাটাতে পারছে না। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আবির অ্যাক্সিডেন্ট করার পর থেকেই আবিরের প্রতি মেঘের দায়িত্ববোধ কয়েক গুণ বেড়ে গেছে। সে সাথে বুদ্ধিও বেড়েছে। এখন আর আগের মতন বাসার মানুষের সাথে পাগলামি করে না। আবির কিছু বললে একেবারেই মেনে নেয়, মুখের উপর প্রশ্ন করে না। আবির প্রতিদিনের মতোই আজও রুমে এসে টেবিলে নাস্তা রাখা দেখে নিঃশব্দে হাসলো। নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়ল। মেঘও নিজের রুমে নাস্তা পড়তে বসেছে। নিচে আলী আহমেদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। মালিহা খান কয়েকবার জিজ্ঞাসা করেছেন কোনো সমস্যা কিনা, কিন্তু উনি কিছু বলেননি। অনেকক্ষণ পর ইকবাল খান বাজার নিয়ে বাসায় ফিরলেন। ভাইজানকে মনমরা হয়ে সোফায় এভাবে বসে থাকতে দেখে ইকবাল খানও সোফায় গিয়ে বসলেন। শান্ত স্বরে শুধালেন, ভাইজান, তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? না, তেমন কিছু না। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশনে আছো, আমায় বলো। কি বলবো বল? আবিরের ছন্নছাড়া আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে। নিজের মতো ব্যবসা করতে চাচ্ছিল সেখানে আমি জোর করে ওকে আমাদের ব্যবসায় জড়িয়েছি।
আদতে ওর মনে কি চলছে তাও বুঝতে পারছি না। ভেবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেকটা কমে যাবে, কিন্তু ও বিয়েও করবে না বলে দিল। একমাত্র ছেলে এত বছর দূরে ছিল, বাসায় ফেরার পর যেন দূরত্ব আরো বেড়ে গেছে। আবিরকে কিছু বলতে পারি না, বলার আগে ওর মার কান্নাকাটি শুরু করে দেয়। ইকবাল খান মলিন হেসে বললেন, ভাইজান তুমি শুধু শুধু টেনশন করছো, দরকার হলে আমি আবিরের সাথে আবার কথা বলবো। আপাতত কিছু বলার প্রয়োজন নেই, কিছুদিন আবির ওর মতো করেই থাকতে দে, দেখ ওর মতিগতি বদলায় কিনা। ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই। ইকবাল খান গলা খাকারি দিয়ে হঠাৎ বলে উঠলেন, ভাইজান একটা প্রশ্ন জিজ্ঞাসা করি? হ্যাঁ বল। আফাকে কি তুমি সত্যি মন থেকে মেনে নিয়েছো, নাকি মনের ভেতর এখনো ক্ষোভ রয়ে গেছে? মন থেকে না মানলে আমার বাড়িতে ঢোকার অনুমতি কোনোদিনও দিতাম না, এটা মাথায় রাখিস। কিন্তু কি? মাত্র 2 দিনের সাক্ষাতেই আপুদের বাসায় দাওয়াত দিলে, এত সহজে সবটা মানিয়ে নিলে? বিষয়টা সত্যি অবাক করেছে আমায়। আলী আহমেদ খান অনচ্ছল হেসে বললেন, তোদের চোখে বিষয়টা 2 দিনের ঘটনা হলেও আমার কাছে এটা প্রায় 8-10 বছর যাবৎ চলমান একটা ঘটনা। মানে মাহমুদের বিয়ের পর থেকে 15-20 বছরের মতো আমি ওর নামটাও সহ্য করতে পারিনি। কত রাত ওদের উপর রাগ করে না খেয়ে ঘুমিয়েছি তার হিসেব নেই। আগে প্রতি ঈদে বা অন্যান্য সময় বেড়ানোর জন্য প্রায় গ্রামে যেতাম, কিন্তু এই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজে বাজে কথা শুনতে হতো। তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছেড়েছিলাম, এমনকি ঈদেও বাড়িতে পা দিইনি। সময় আর বয়সের সাথে সাথে অনেক কিছুই বদলাতে শুরু করে, কিন্তু আমি আমার নীতি থেকে সরতে পারিনি। হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই মাইদুল। পড়াশোনা শেষে যশোরে চাকরির পোস্টিং হওয়ায় সেখানে যায়। ওইখানে মাহমুদাদের দেখে আমার ফোন নাম্বার সংগ্রহ করে সে আমায় ফোন দিয়ে জানিয়েছে। আমি সেই দিন আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। ওর নাম শুনে মুখের উপর কল কাটতে পারিনি। বোনের প্রতি দুর্বলতায় মাইদুলের বলা সব কথা শুনেছিলাম। তারপরই মাইদুল মাঝে মধ্যেই কল দিয়ে মাহমুদাদের খোঁজ খবর জানাতো। কখনো কখনো আমিও কল দিতাম। ওদের ঢাকার আসার খবরও আমি আগেই পেয়েছিলাম। এমনকি আমি মাহমুদা আর ওর মেয়ে আইরিনকেও আমি আগেও 2-3 বার দেখেছিলাম। এতদিন আমাদের কিছু জানাওনি কেন? কিভাবে জানাবো, আর কি বা জানাবো? তুমি আপাকে সত্যি মাফ করেছো? যেই দিন শুনেছিলাম ওর হাজবেন্ড হার্ট অ্যাটাক করেছে, সেই দিনে আমি ওদের মাফ করে দিয়েছিলাম, কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি। মনের উপর যে শক্ত আবরণটা পড়েছিল সেটাও সরাতে পারিনি। নিজের জেদ আর আক্রোশে নিজেই বন্দী হয়েছিলাম। তারপর হঠাৎ যখন মাহমুদা আর জান্নাতকে দেখলাম, আর মাহমুদা আমায় ভাইজান বলে ডাকলো, ওর ডাকে সেই দিন মনে হয়েছিল আমার বুকের উপর থেকে 28 বছর যাবৎ জমা বিশাল আকৃতির পাথরটা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। ইচ্ছা হয়েছিল ছোটবেলার মতনই সব ভুলে বোনকে কাছে টেনে নেই, কিন্তু আমি পারিনি। আমার মন সায় দিলেও আমার হাত পা তাতে সায় দেয়নি। তারপর থেকে তোর ভাবি আর আবির মোজাম্মেল আমাকে অনেক বুঝিয়েছে, তাই সবকিছু ভুলে ওদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। বাঁচবো আর কতদিন? রক্তের সম্পর্ক ছিন্ন করে মরেও শান্তি পেতাম না। ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছেন, কিছু বলার ভাষা নেই ওনার। বোনের প্রতি বড় 2 ভাইয়ের মতন ইকবাল খানের ভালোবাসাও প্রবল ছিল। মাহমুদা খান আর ইকবাল খান খুনসুটিতে সমবয়সী ছিল
মোটামুটি সমবয়সী ছিল বৃথায় দুইজনের সম্পর্কটাও বেশ মজবুত ছিল। মাহমুদা খানের ছায়ায় বড় হওয়া ইকবাল হঠাৎ বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিলেন, তারপর মাকে হারিয়েছিলেন। সব মিলিয়ে ইকবাল খানের জীবনটা বলতে গেলে অনেকটাই ছন্নছাড়া ছিল। তারপর থেকে দুই ভাইয়ের শাসনে বড় হয়েছেন। ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করেন, আর সেখানে থাকা বাসার মালিকের মেয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠে, যার পরিণতি হয়েছিল কোনোদিন রাজশাহী বিভাগে পা রাখতে না পারা। সংসারে মায়াজালে আটকে গিয়ে রাজশাহীর রমণীকে ভুলতে পারলেও বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেননি। ডুকরে কেঁদেছেন বহু রাত। সকালের খাবার খেয়ে তিন ভাই অফিসে চলে গেছে। মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছেন, কিন্তু আবির ইচ্ছে করেই অফিসে যায়নি। আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিস ঘাটাঘাটি করতে পারে, সে ভেবেই আবির কোথাও যায়নি। প্রায় 11:30 নাগাদ মিম আবিরের রুমে এসেছে। আবির রং সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগেই আনিয়ে রেখেছিল। মিম মিষ্টি কণ্ঠে শোধালো, এখন আর্ট করব? তোর যখন ইচ্ছা করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার পছন্দের ডিজাইন এঁকে দেব? অবশ্যই। মেঘ নেট থেকে দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগেই বের করে রেখেছিল, সেগুলো একটা এখন করছে। মেঘের পরনে সুতি কাপড়ের থ্রিপিস, গলায় ওড়নাটা দুই পাশে দিয়ে সামনের দিকে রেখেছে। ঘন কালো লম্বা চুলগুলো আগে থেকেই সামলে এসেছে, চুলগুলো পেঁচিয়ে কাঁকড়া দিয়ে আঁকড়ে নিয়েছে। মেঘের ঘাড় উন্মুক্ত, ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে। আবির ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ সরাসরি না দেখলেও আবিরের নজর সে ঠিকই বুঝতে পারছে। অস্বস্তিতে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। নাকের ডগা, কপালে থুতনির ওপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠল। আবির যথারীতি ফোন কানে নিয়ে বাইরে বেরিয়ে গেছে। আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবির রুমে নেই দেখে মেঘ কাজের গতি বাড়িয়েছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে। আচমকা মিম দরজায় দাঁড়িয়ে কাশতে শুরু করলো। মেঘ বুঝতে পেরেও পেছনে ফিরে তাকালো না। মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেশেই যাচ্ছে। মুহূর্তেই মেঘের চোয়াল শক্ত হয়ে গেছে। মিমের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিল, আজকে আমায় জ্বালালে তোর খবর আছে। মেঘের ধমক খেয়ে মিমের ঠোঁট ভেঙে আসে। মিম ব্যগ্র কণ্ঠে বলল, সরি আপু, আমি তোমাকে জ্বালাতে আসিনি, শুধু দেখতে এসেছিলাম কোন ডিজাইনটা করছিস। মেঘ শীতল কণ্ঠে বলল, ভেতরে এসে দেখে যা কোনটা করছি। সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটল। ছুটে গেল রুমের ভেতরে। মিমের উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন। মিম সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে আমোদে কণ্ঠে বলল, ওমা, এখন থেকে ভাইয়ার রুমের দায়িত্ব নিয়ে নিয়েছো? মেঘ মুচকি হেসে বলল, আমি দায়িত্ব নেব না তো কে নেবে? মিম হেসে বলল, আমিও সেটাই বলি, মণিমুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না। মেঘ কপাল কুঁচকে ভারী কণ্ঠে শোধালো, মণিমুক্তাকে? মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে। মিমের হাসি দেখে মেঘের চোখ আরো সরু হয়ে গেছে। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। মিম ঠোঁটে হাসি রেখে বলল, ধরো তোমার মেঘ চেঁচিয়ে উঠে বলল, মিম দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মিম আবার এসেছে। বিছানার পাশে দাঁড়িয়ে মলিন কণ্ঠে ডাকলো, আপু, আবার কি হয়েছে? তোমাকে দেখতে এসেছি। কেন, আমার কি রূপ বের হয়েছে? তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে গেছে, এর চেয়ে বেশি রূপ যদি বের হয় তাহলে ভাইয়া আর সহ্য করতে পারবে না। মিম, তোর মুখটা বন্ধ রাখবি? উনি যদি এসব কথা শুনতে পায়, তোকে আর আমাকে দুজনকেই আধমরা
করে ফেলবে। তোমার উনি নিচে বসে বসে প্রেম করছে, এখন আসবেন না। কার সাথে প্রেম করে? হবে তোমার চেয়েও সুন্দরী কেউ। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তুই যাবি এখান থেকে? মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে। মৃদু বাতাসে মেঘের সামনের দিকে ছোট চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখে মুখে ঝাপটে পড়ছে। মেঘের দুই হাতে রং ভরে আছে, তাই ঠিক করতে পারছে না। মিমের সাথে কথা বলতে বলতে মেঘের হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে পুনরায় ডাকলো, মিম। ততক্ষণে মিম বেরিয়ে গেছে। বেলকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটিয়ে রুমে চলে গেছে। মেঘ উচ্চস্বরে মিমকে ডাকছে। মেঘ যে দেওয়ালে ডিজাইন করছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীতে অবস্থিত। রুমে হঠাৎ কারো উপস্থিতি বুঝতে পেরে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ডাকছি, আসছিলি না কেন? আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা। আবির বিছানার উপরে ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল। মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল, এদিকে ঘোর। আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে পাশে ঘুরল। মেঘ পেছনে ঘুরতেই আবিরের ঘনিষ্ঠতা অনুভব করলো। আবির ঠিক মেঘের সম্মুখে দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চির গ্যাপ। আবিরের গা থেকে আসা তীব্র গন্ধ মেঘকে মাতাল হওয়া অবস্থা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে মেঘ ঢোক গিলে উষ্ণ কণ্ঠে বলল, সরি, আমি ভেবেছিলাম মিম এসেছে। আবির নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আমি ঠিক করে দিতে পারি না। মেঘের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে, বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে, মস্তিষ্কের নিউরনের অনুরণ হচ্ছে, শ্বাসনালীতে তুফান, গলা শুকিয়ে কাঠ। উত্তর দেওয়ার মতন অবস্থায় নেই। জানালা দিয়ে আসা প্রবণে মেঘের ছোট বড় চুলগুলো দুলল বাতাসে। দু একটা চুল চোখে লাগতেই মেঘ চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ রেখে মেঘ চুলগুলো সরানোর জন্য রঙে রাঙানো হাত তুলল। আবির সহসা মেঘের হাতে কবজি ধরে থামিয়ে দিল। আবিরের স্পর্শে মেঘ আবারও চমকে উঠেছে। মেঘ হতভম্ব হয়ে তাকালো। কয়েক মুহূর্ত নিরুৎ দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেঘের এক হাত আবিরের হাতে বন্দি। বাতাসের হাত থেকে চোখকে বাঁচাতে মেঘ বারবার অন্য হাত তুলতে নিল। মেঘের আগে আবিরই নিজের অন্য হাত দিয়ে মেঘের কপালে 2 আঙ্গুল ছুঁয়ে কপাল থেকে চুল সরিয়ে কানে গুজে দিতে লাগলো। আবিরের অনমনীয় হাতের স্পর্শে মেঘের ভেতরটা ছটফট করছে। আবেশে মেঘের 2 চোখ বন্ধ হয়ে গেছে। আবির খুব যত্ন সহকারে 2-3টা চুল সরানোর চেষ্টা করলো। মেঘ নিজেকে সামলাতে আচমকা চোখ মেলল। নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল, ছাড়ুন আমায়। আবির গম্ভীর কণ্ঠে বলল, ছাড়তে যখন বলবি তখন এত আকৃষ্ট করেছিস কেন আমায়? আবিরের কথা শুনে মেঘ বিপুল চোখে তাকালো। আবিরের বিশ্রান্ত চাহনিতে মেঘের অনুভূতির আকাশ জুড়ে প্রজাপতিরা ডানা মেলে উঠতে শুরু করেছে। মেঘ আদলে লেপ্টে আছে প্রমত্ততা, মনে অনুরাগে সুর বাজছে। মেঘের বয়ঃসন্ধির প্রথম প্রেম আবির ভাই। সে আবির ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলছে মেঘকে। আবিরের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগেই মেঘের মনে দুর্বল করেছে। আবির ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে অনুরাগের সুর বাজে। মেঘের বয়ঃসন্ধির প্রথম প্রেম আবির ভাই। সে আবির ভাইয়ের ঘনিষ্ঠতায় উন্মাদ করে তুলছে মেঘকে। আবিরের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগেই মেঘের মনে
মনকে দুর্বল করেছিল। আবির ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে। যে অসুখকে সারানোর ওষুধ আজও আবিষ্কৃত হয়নি। আবির নিরেট দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে। মেঘও বহুত বৃহৎ আঁখিতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে। কারোর মুখে কোনো শব্দ নেই। মেঘ ঘোরের মধ্যে থেকেই অকস্মাৎ পেছনে চলে যাচ্ছে। 2-3 কদম পেছাতেই আবিরের হাতে থাকা মেঘের হাতটা টেনে টান পড়েছে। অমনি আবিরের মনোযোগ বিঘ্ন ঘটে। দেওয়াল ভর্তি ভেজা রং। মেঘে বেখেয়ালিভাবে পেছাচ্ছে দেখে আবির মেঘের হাতের কবজি ধরে টান দিতেই মেঘের ছোট্ট দেহ আবিরের পেট আর বুকের মাঝেই অবস্থানে ধাক্কা লাগে। আচমকা আক্রমণে মেঘের গা কেঁপে উঠল। মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, কারো প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুসরণে নিগূঢ়তা সহ্য করার প্রবণতা থাকতে হবে। অনারম্ভের কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে। মেঘ কোনোভাবে ধাতস্থ হতে পারছে না। হতবিহ্বলতায় মেঘের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মেঘের মনে একটাই প্রশ্ন আচমকা আঘাত আনল। ওই দিন রাতে কি আবির ভাই সজাগ ছিল? তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন? লজ্জায় মেঘের চিবুক নেমে আসে। আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের হাতে বন্দি নিজের হাতটার দিকে। নিজেকে বাঁচানোর আর কোনো উপায় নেই। দিশাহারা হয়ে আবিরের কাছ থেকে কিছুটা পিছিয়ে আসলো। আচমকা আবির মেঘের হাত ছেড়ে তড়িৎ বেগে মেঘের কোমর অনিজ কোমর আটকে ধরল। অমনি মেঘের মেরুদণ্ড সোজা হয়ে গেছে। আবির এক টানে মেঘকে নিজের সঙ্গে মিশিয়ে ফেলেছে। মেঘ প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। চোখ দুটো রসগোল্লার মতন বড় হয়ে গেছে। নিঃশ্বাস গলায় আটকে গেছে। আবিরের সম্মোহনী দৃষ্টিতে মেঘের মন তুষারের ন্যায় জমে গেছে। প্রত্যাশিত ব্যক্তির অপ্রত্যাশিত স্পর্শ ভেঙে চুরে দিচ্ছে মেঘকে, পিঞ্জরের আবদ্ধ হৃৎপিণ্ডকে। দীর্ঘ সময় পর মেঘ সর্বশক্তি দিয়ে নিজের ভেতরের আবৃদ্ধ শ্বাসটা ছাড়ল। মেঘের ধারালো চাহনির নিকট আবির আজ বারংবার ধৃত হচ্ছে, তবু মেঘের স্নিগ্ধ দৃশ্যতা থেকে নজর সরাতে ব্যর্থ হচ্ছে। মেঘের শরীরের মাত্রা অতিরিক্ত ঘামতে শুরু করেছে। মুহূর্তে সুতি জামা ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। মেঘের শরীরের তীব্র কম্পনে আবিরের হাতও কাঁপছে। ঘামের কারণে জামার ওপর দিয়ে আবিরের হাতের 5 আঙ্গুল ভিজে গেছে। মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির গভীর দৃষ্টিতে মেঘকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। মেঘ ভুলে গেছে হাত ভর্তি রঙের কথা। মুখের ঘাম মুছতে হাত তুলতেই আবির অন্য হাত দিয়ে মেঘকে স্পর্শ করল। মেঘের হাতে লেগে থাকা ঘন রঙে আবিরের হাত ভরে গেছে। মেঘের দৃষ্টি সেই দিকে পড়তে তাড়াতাড়ি হাত সরাতে চাইল। ততক্ষণে আবিরের 5 আঙ্গুলে মেঘের আঙ্গুলগুলো বন্দী হয়ে গেছে। মেঘ দীর্ঘ সময় নিয়ে শ্বাস ছেড়ে আর্তনাদ করে বলতে নিল, আমাকে আবির মেঘের হাত ছেড়ে 1 আঙ্গুল মেঘের ঠোঁটে স্পর্শ করেছে। মেঘ সহসা নিশ্চুপ হয়ে গেছে। আবিরের আঙ্গুলের রং মেঘের ঠোঁটে লেগে গেছে। মৃদু বাতাসে মেঘের চুলগুলো হালকাভাবে উঠছে। ভেতরের কম্পনে মেঘের সেই দিকে খেয়াল নেই। আবির আলতো হাতে মেঘের চুলগুলো সরিয়ে দিচ্ছে। রঙের কারণে চুলগুলো একে একে রঙে আটকে গেছে। চুল সরাতে সরাতে আবিরের দৃষ্টি মেঘের গলায় আটকালো। বাইরে থেকে
আসা আলোতে মেঘের গলাটা অতিরিক্ত আদুরে দেখাচ্ছে। আবির নিজের মন আর হাত কোনোটাকেই নিয়ন্ত্রণ করতে পারছে না। না চাইতেও রঙে রঙিত হাত মেঘের গলায় ছুঁয়ে দিল। কয়েক মুহূর্ত গলায় হাত রেখে ধীরে ধীরে হাত নামিয়ে গলার একপাশে ঘাড়ে হাত ছোঁয়ালো। ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঘ নিরস্ত হয়ে গেছে। আবিরের কর্মকাণ্ডে মেঘের সব শক্তি বিলীন হয়ে গেছে। মেঘের গালে আবিরের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির মেঘের ঘাড়ে হাত রেখে কিছুটা নিচু হয়ে অন্য পাশে মেঘের ঘাড়ে কাছে মুখ এগিয়ে নিল। আবিরে তপ্ত শ্বাস ছুঁয়ে দিচ্ছে মেঘের মৃদু গ্রীবা। মেঘ দাঁতে দাঁত পিষে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আবিরের সুগভীর কণ্ঠে ভেসে উঠল, এতটুকুতে এই অবস্থা হলে কি করে হবে? আবিরের নেশাক্ত কণ্ঠে বলা কথা মেঘের কর্ণপাত হলো না। আবিরের স্পর্শ আর নিঃশ্বাসে মেঘ পাথর বনে গেছে। আবির আবেশিত কণ্ঠে পুনরায় বলল, ম্যাম নিজেকে সামলান, আমি আমাতে নেই। কোনো অনিষ্ট হলে আমি একা কুলসিত হব না, আপনাকে নিয়েই হব। আবিরের কথায় মেঘের কানে ঢুকছে কিনা কে জানে। মেঘ বরফের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। মেঘ তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো, দেখে বোঝা যাচ্ছে নিজের সেন্সে নেই। আচমকা মেঘকে পেছাতে শুরু করলো। দেওয়ালে আটকানোর পূর্বেই আবির এগিয়ে এসে মেঘের চুলের খোপা ঠিক পেছনে দেওয়ালে এক হাত রাখলো, যেন মেঘের চুলে রং না লাগে। অন্য হাত দেওয়ালে ধরে নিজেকে আটকালো। মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ আকস্মিক কণ্ঠে বলল, আমি রুমে যাব। আবির মিটিমিটি হেসে শোধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির মনে মনে বিড়বিড় করলো, কিছু করলামই না, এতেই নাজেহাল অবস্থা। কিছু করলে তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। এই আবার আপনি আবিরের পরিণীতা হতে চান? মেঘ শীতল কণ্ঠে বলল, সরুন, আমি চলে যাব, রং পরে করে দেব। আবির মৃদুস্বরে বলল, আপনার ইচ্ছা। আচমকা বেলকনি থেকে তানভীর ডাকলো, ভাইয়া আসবো? মেঘ তানভীরের কণ্ঠ শুনে থতমত খেয়ে উঠল। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, চোখ মুখে আতঙ্কের ছাপ। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া এসেছে, সরুন প্লিজ। আবির ভ্রুকুচকে শক্ত কণ্ঠে বলল, তোর ভাইকে কি আমি ভয় পাই নাকি? আবির তানভীরের উদ্দেশ্যে উচ্চস্বরে বলল, না, ব্যস্ত আছি। তুমি যেগুলো আনতে বলেছিলে সেগুলো নিয়ে এসেছি, তোর কাছে রাখ, পরে দেখে নিয়ে আসবো। আমি আবার বেরিয়ে যাব, ফিরতে রাত হবে, তোমার রুমে রেখে যাই। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, উফ, রেখে যা। মেঘ উপায় না পেয়ে আবিরের প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। তানভীর বিছানায় কিছু কাগজ আর 2-3টা বক্স রাখতে রাখতে বলল, তোমার বলতে মেঘকে অল্প বিস্তর চুপ করে গেল। কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে কানে হাত দিয়ে বিড়বিড় করে বলল, সরি। আবির চোখের ইশারা করতেই তৎক্ষণাৎ নিজের মাথায় চাপড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে দরজা টেনে চাপিয়ে রেখে গিয়েছে। তানভীর নিজের কপাল চাপড়ে বেলকনিতে হাঁটছে আর বলছে, ছি তানভীর, ছি, তুই এত নির্লজ্জ কেন?